পরিস্থিতি তৈরি হলো আপনারা সবাই জানেন। 15 বছর পরে 15 বছর তৃণমূলের সরকার গেছে। এই তৃণমূলের জমানায় আপনারা দেখেছিলেন যত অপরাধ করেছে তৃণমূলের সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে যা যা সমালোচনা, যা যা প্রশ্ন আমরা করেছি, বিশেষ করে গত 5-6 বছর, যবে থেকে আমরা বিধানসভায় কোনো আসন জিততে পারিনি, আগের বার লোকসভায় কোনো আসন জিততে পারিনি, তবে থেকে বাংলায় শুরু হয়েছিল তৃণমূলকে চুরি নিয়ে, ধর্ষণ নিয়ে, চাকরি বিক্রি নিয়ে, খুন সন্ত্রাস নিয়ে, পঞ্চায়েত দখল করা নিয়ে, আপনি যা নিয়ে প্রশ্ন করবেন, মমতা ব্যানার্জির একটাই উত্তর, সিপিএম তুমি প্রশ্ন করার কে? তোমার হাতে কজন এমএলএ আছে? তোমার তো কোনো এমএলএ নেই, তোমার হাতে তোমার কথার উত্তর কেন দেবো? কেন খুন হচ্ছে? উত্তর, তোমার হাতে কটা এমএলএ আছে? কেন ধর্ষণ হচ্ছে? তার উত্তর, তোমার হাতে এমএলএ নেই। কেন চাকরি বিক্রি হচ্ছে? উত্তর, তোমার হাতে কোনো এমএলএ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এই করে বছরের পর বছর আমাদের প্রশ্নের উত্তর এড়িয়েছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে জিজ্ঞেস করছি, মমতা ব্যানার্জি, আপনি, আপনার হাতে আজকে কজন এমএলএ আছে? কটা এমএলএ আছে আজকে আপনার হাতে? আপনাদের কথা ছেড়ে দিন, আমরা তো কোনো আসন জিতিনি আগের বার, আমাদের কোনো এমএলএ ছিল না। আপনি জিতেছেন, আপনি 80টা আসনে জিতেছেন, তারপরও আপনি ডেকে 5 জন এমএলএ কে জড়ো করতে পারছেন না। আমরা জানতাম তৃণমূল ক্ষমতায় না থাকলে এই দলটা উঠে যাবে, কিন্তু এত তাড়াতাড়ি উঠে যাবে কল্পনা করিনি। আমাদের আঙুল থেকে এখন অব্দি ভোটের কালি ওঠেনি, তার আগে তৃণমূল কংগ্রেস পার্টিটা উঠে গেছে পশ্চিমবাংলা থেকে, পৃথিবী থেকে। দলটা এক সময় ছিল, আজকে আর নেই। এই বিধানসভা কেন্দ্রে এ ধরনের এখানে সত্যসেবী কর রয়েছেন, এক সময় বিধায়ক ছিলেন, তখন আপনারা দেখেছেন, পরবর্তীকালে বিধায়ক থাকেননি, তখনও আপনারা দেখছেন, আপনারা আজকে দেখছেন। এমনকি গত 2টো বিধানসভা ভোটে আমরা এখানে বিধানসভায় আমাদের পার্টির পক্ষ থেকে লড়াই করিনি, আমাদের জোটের পক্ষ থেকে লড়াই হয়েছিল, পার্টির পক্ষ থেকে আমাদের প্রার্থী ছিল না গত 2টো বিধানসভায়। তারপরও আপনারা দেখছেন যারা একসময় আপনাদের আশীর্বাদে বিধায়কের দায়িত্ব পালন করেছিলেন, সেই সত্যসেবী কর এখানে রয়েছেন আপনাদের মধ্যে, মানুষের লড়াই, মানুষের আন্দোলনে আমাদের কমরেডরা রয়েছেন। আর যিনি এই কয়েকদিন আগে পর্যন্ত বিধায়ক ছিলেন, এই নারায়ণ গোস্বামী, বিধানসভা ভোটের আগে আমি নারায়ণ গোস্বামীর একটা ভিডিও দেখছি। এখানে কোথায়, আমার ধারণা বোধহয় অশোকনগর শহরে মিউনিসিপ্যালিটি এলাকায় একটা সভা হচ্ছে, সেখানে বাংলা সিনেমার, বাংলা সিরিয়ালের একজন অত্যন্ত ভালো অভিনেতা, আমারও খুব প্রিয় অভিনেতা, ব্যক্তিগতভাবেও আমার খুব প্রিয়, তিনি এসছেন নারায়ণ গোস্বামীর হয়ে সভায়। সবাই বক্তৃতা দিতে এমনি যা বলছেন ঠিক আছে, আমার একটু খারাপই লাগলো, কেননা যার কথা আমি বলছি, আমি সত্যি আমি আপনাদেরকে বলছি, তাকে আমি অভিনেতা হিসেবে এবং ব্যক্তিগতভাবে মানুষ হিসেবে খুবই পছন্দ করি। তাকে এরকমভাবে তৃণমূলের মঞ্চে নারায়ণ গোস্বামীর মতো একটা থার্ড ক্লাস লোকের হয়ে প্রচার করতে দেখে আমার সত্যিই খারাপ লাগলো। তা আমি দেখছি তিনি সবাই বলছেন, বক্তৃতা দিতে বক্তৃতা থামিয়ে, যে আচ্ছা আমাকে কেউ আপনারা একটা মালা দিতে পারেন? তো বাকিরা ভেবেছেন যে মালা চাইছেন কেন, কি ব্যাপার? একটা মালা নিয়ে বলছে, আসলে নারায়ণদা তো এখানে জিতবেনই, যেদিন উনি জিতবেন, যেদিন ভোটের ফলাফলটা বেরোবে, আমি তো সেদিন এখানে আসতে পারবো না, তাই আমি সেদিন যেহেতু আসতে পারবো না, তাই নারায়ণদার জয়ের মালাটা আমি এখনই পরিয়ে দিতে চাই, বলে গলায় মালা পরিয়ে দিল। ওই পাঠা বলি দিতে যাওয়ার আগে যেন পাঠাকে মালা পরানো হয়, সেরকম ভাবে দেখি নারায়ণ গোস্বামীকে একটা মালা পরিয়ে দিল, ভালো কথা। এখন মাঝে মধ্যে ভাবি, ওনার সাথে আমার তারপর থেকে ভোটের পর থেকে দেখা হয়নি আমার, কিন্তু যে আজ না কাল দেখা হবে, ওনাকে বলবো যে তুমি একটা কাজের কাজ করেছিলে, ভালো কাজ করেছিলে, নারায়ণ গোস্বামীকে মালাটা ভোটের আগেই পরিয়ে দিয়েছিলে। সত্যি জিতে যাওয়ার মালা ওকে ভোটের পরে পরানো হতো না, কেন মালটা জিতলো না। তার থেকে বড় কথা, ভোটের পরে অশোকনগরে তুমি যদি বা জেতে, ও জেতার মালা ছেড়ে দাও, নারায়ণ গোস্বামীকে হেরে যাওয়ার জন্য মালা পরানোর জন্য ওকে আর খুঁজে পেতে না, কারণ যবে থেকে হেরে গেছে তবে থেকে আর মুখে হয়নি, এই মাটিতে আর পা রাখেনি, আর কোনোদিন এই নারায়ণ গোস্বামী অশোকনগরে আর ফিরবে না। এইখানকার মাটি থেকে 15 বছর কামিয়ে এখান থেকে পালিয়েছে, এলাকা ছেড়ে দিয়ে ওরা পালিয়েছে, ওদের হিসেব মিটে গেছে, চলে গেছে, ওরা আর থাকবে না। আমরা আছি, আমরা ছিলাম, আমরা থাকবো। যেদিন জিতেছিলাম সেদিনও ছিলাম, আজকে হেরে গেছি সেদিনও আমরা দাঁড়িয়ে আছি, এই মাটিতে আমরা দাঁড়িয়ে আছি, মানুষের সঙ্গে, মানুষের পাশে আমরা দাঁড়িয়ে আছি, আমরা দাঁড়িয়ে থাকবো। যা হচ্ছে পশ্চিমবাংলা জুড়ে আপনারা সবাই দেখছেন, আমার নতুন করে আপনাদের কাছে সে কথা বলার কিছু নেই। বুলডোজার দিয়ে মানুষের বাড়িঘর ভাঙা, দোকানপাট ভাঙা, যা চলছে। একটা সরকার মানুষের কাছে ভোটের আগে গিয়ে বলেছিল আমাকে ভোট, আবার স্লোগান দিয়েছে, জন্ম যদি হিন্দু কুলে ভোট দাও পদ্ম ফুলে। যদি হিন্দু হয়ে থাকো সবাই পদ্ম ফুলকে ভোট দাও। ভোটের পরে স্লোগান ওদের, জন্ম যতই হিন্দু কুলে, ভোটের পরে গেলাম ভুলে। যে বাড়িগুলোতে গিয়ে ভোটের আগে বলে এসেছিল তুমি হিন্দু আমার ভাই, সেই বাড়িগুলোতে ভোটের পরে গিয়ে বলছে তুমি এখন আর, ভোটের আগে তুমি হিন্দু ছিলে, ভোটের পরে তুমি এখন হয়ে গেছো বেআইনি দখলদার, বাড়ি খালি করো, এখান থেকে গেট আউট।
ওদের বিধায়ক, এই আজকে সকালবেলা হাবড়া গেছিলাম, দুপুরবেলা ওদের ওখানে আপনারা জানেন হকারদেরকে উচ্ছেদ করা হয়েছে ক্যান্টিনে, তার পাশে ওই এলাকায় ঝুপড়িগুলো উচ্ছেদ করা হয়েছে। যিনি বিধায়ক আজকে ভোটের আগে বাড়ি বাড়ি গিয়ে হাত জোর করে বলেছিলেন, তোমার কি কষ্ট গো, মাথার ওপর প্লাস্টিকের ছাদ, কেন সারা জীবন প্লাস্টিকের ছাদের তলায় থাকবে, কেন প্লাস্টিকের নিচে থাকতে হবে, আমাকে ভোট দাও, তোমাকে আর প্লাস্টিকের নিচে থাকতে হবে না। মানুষ ভেবেছিলেন বোধহয় ওনাকে ভোট দিলে প্লাস্টিকের নিচে থাকতে হবে না বলছেন, মানে বোধহয় ছাদটা ঢালাই করে দেবেন। ও বাবা, উনি আসলে বলতে চেয়েছিলেন আমাকে ভোট দাও, তোমাকে আর প্লাস্টিকের নিচে থাকতে হবে না, কারণ তোমার মাথার উপর প্লাস্টিকটুকু আমি আর রাখবো না, ওইটুকু বুলডোজার দিয়ে ভেঙে দেবো, ওই বাড়িটাকেও বুলডোজার দিয়ে মাটিতে মিশিয়ে দেবো। ভোটের আগে যে মানুষগুলো ছিল হিন্দু, ভোটের পরে তারা হয়ে গেল বেআইনি দখলদার, বেআইনি অনুপ্রবেশকারী, বেআইনি দোকানদার, বেআইনি হকার। ভাঙা হচ্ছে রাজ্য জুড়ে। আপনারা জানেন যে আমরা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে যেখানে যেখানে আমরা পেরেছি আমরা রুখে দাঁড়িয়েছি।